ছোট্ট জলাশয়ের কোনো মাছ যদি গিয়ে পড়ে কোনো মাছ সমুদ্রে, তার যেরকম অবস্থা হয়, ছোট্ট কাদম্বরীর অবস্থা হয়েছিল ঠিক সেরকম ঠাকুর পরিবারে বিয়ের পর। আজকের কাহিনী কাদম্বরীর জীবনী থেকে সংকলিত। আজকের কাহিনীর নাম কাদম্বরী। তোমরা দেখছো অনলি সিরিজ। আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে, তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। বিয়ের পর ছোট্ট কাদম্বরী যখন শ্বশুর বাড়িতে আসে তখন তাকে সবাই বরণ করে নেয় বিভিন্ন উপহার দিয়ে। তবে কাদম্বরীর চোখ আটকে যায় থামের পিছনে দাঁড়িয়ে থাকা রবির দিকে। ছোট্ট রবি তার নতুন বউঠানকে দূর থেকেই পরখ করে নিচ্ছিল। বিয়ের পর ছোট্ট কাদম্বরী যখন ঠাকুরবাড়ির কোনো আদব কায়দায় প্রায় জানে না, সব কিছুই তার কাছে নতুন, ঠিক তখনই খোলা হাওয়ার মতো ছিল রবির সঙ্গ। রবির সাথে খুনসুটি করতে করতে তার যেন জীবনে একটা আলাদা স্বাদ আসে। রবিও খুঁজে পায় তার খেলার সঙ্গী। দুজনের বয়স যেহেতু একই রকম, তাই দুজনের ভালো লাগা মন্দ লাগা সবই প্রায় একই রকম। এই হলো জ্ঞানদানন্দিনী, কাদম্বরীর ভাসুর সত্যেন ঠাকুরের স্ত্রী। বেশভূষা আদব কায়দায় তিনি ছিলেন সবার থেকে আলাদা। নজর কাড়ার মতো সৌন্দর্য ছিল তার, এবং কাদম্বরীর স্বামী জ্যোতিরিন্দ্রনাথের সাথে ছিল তার বিশেষ ভাব। জ্যোতিরিন্দ্রনাথ শেক্সপিয়ার পড়ে শোনাতেন তাদের। তবে ছোট্ট কাদম্বরীর কিছুই বুঝে উঠতে পারত না। ছোট্ট কাদম্বরী বেশ ভালোভাবেই বুঝতে পারত তিনি এ বাড়িতে খুবই বেমানান। তবে ছোট্ট কাদম্বরীর প্রতি জ্যোতিরিন্দ্রনাথের ছিল প্রগাঢ় স্নেহ। তবুও কাদম্বরী বুঝতে পারত যে জ্ঞানদানন্দিনীকেই বেশি ভালোবাসে জ্যোতিরিন্দ্রনাথ। তবে সত্যেন্দ্রনাথ থেকে পুরো ঠাকুরবাড়ি কাদম্বরীর সাথে জ্যোতিরিন্দ্রনাথের বিয়েটা মোটেই ভালোভাবে মেনে নেয়নি। তবে বাবা মশাইয়ের আজ্ঞা, তাই তারা কেউ কিছু মুখে বলেনি। ইনি হলেন ঠাকুরবাড়ির কেরানি এবং কাদম্বরীর বাবা, যাকে মেয়ের শ্বশুরবাড়িতে কাজে আসতে মানা করে দেওয়া হয়, যেটা শুনে কাদম্বরী খুবই কষ্ট পায়। তবে এই সব কিছুর মধ্যে রবি ছিল একমাত্র তার ভরসার জায়গা। রবি প্রত্যেক দিন তাকে যা পড়ানো হতো সব কিছুই এসে উজাড় করে দিত কাদম্বরীর কাছে। ছোট্ট কাদম্বরী রবির হাত ধরেই যেন তদানীন্তন পঠন পাঠনের সুযোগ পায়। দিন যায়, সময় বদলায়, তারা দুজন এখন যৌবনে পা রেখেছে। রবি একদিন সারা দুপুর ঘরে বসে যেন কি লেখালেখি করছে। কাদম্বরী বেশ অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে জানতে চায় যে তার কি হয়েছে। রবি জানায় আজ যেন তার খালি লিখতে ইচ্ছা করছে। বেশ কটা কবিতাও সে লেখে। তবে কাদম্বরীকে যখন সে শোনায়, কাদম্বরীর খুব একটা ভালো লাগছিল না। অন্তমিলটা তার একেবারেই পছন্দ হয়নি। তাও রবি বারংবার তার কবিতাগুলো শোনাচ্ছিল। তবে একটা কবিতা শুনে কাদম্বরীর বেশ ভালো লাগে এবং তার ভূয়সী প্রশংসাও করে কাদম্বরী। এরপর থেকে রবি যখনই কোনো কবিতা লেখে বা কোনো কিছু লেখালেখি করে, আগে সেটা শোনাতো কাদম্বরীকে। কাদম্বরীর পছন্দ হলেই তবে সেটা সে রাখত। ওর বাড়িতে আরেকটা রীতি ছিল, মাঝে মধ্যেই গণ্যমান্য সাহিত্যিক এবং ব্যক্তিত্বরা একসাথে সমাবেশ করত। এখানে এতদিন মধ্যমণি হয়ে থাকতো জ্ঞানদানন্দিনী দেবী। তবে যৌবনে পা রাখা মাত্রই যেন কাদম্বরী দেবী হয়ে উঠেছিল সকলের প্রিয়, যেটা জ্ঞানদানন্দিনী দেবীর মোটেও ভালো লাগতো না। এসে উঠে যেতে চাইলে জ্যোতিরিন্দ্রনাথ বলে, তুমি না থাকলে আসরটাই জমবে না। তা শুনে কাদম্বরী একটু মনে মনে ক্ষুণ্ণ হলেও জ্ঞানদানন্দিনী দেবীকে বারংবার সেখানে বসে থাকার অনুনয় করতে থাকে। গানে কবিতায় আসর জমে ওঠে। এই হলো কাদম্বরীর বড় ননদ স্বর্ণকুমারী দেবী, যে নিজে সাহিত্য চর্চা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তাই তার একমাত্র মেয়ে উর্মিলাকে দেখার তার সময় নেই। তাই কাজের মেয়ের হাতেই বড় হচ্ছিল উর্মিলা। তবে কাদম্বরী উর্মিলাকে খুবই ভালোবাসত এবং উর্মিলার সাথেই বেশিরভাগটা সময় সে কাটাতো। উর্মিলাকে নিয়ে বেশ সারাদিনই কাদম্বরী খুবই ব্যস্ত থাকতো। মাঝে মাঝে তার দেওর রবি এসেও তাদের সাথে যোগ দিত। দিন জ্যোতিরিন্দ্রনাথ তার স্ত্রী কাদম্বরীকে জানায় যে জাহাজের অকশন চলছে, তার ইচ্ছে একটা জাহাজ কেনার। ঠিক সেই সময় সেখানে চলে আসে জ্ঞানদানন্দিনী দেবী। জ্যোতিরিন্দ্রনাথ জ্ঞানদানন্দিনী দেবীর কাছে জানতে চায়
যে জাহাজের ব্যবসা করলে কেমন হয়। তখন তিনি বলেন, জাহাজের ব্যবসা করবে, সাহিত্য চর্চা করবে, নাটক করবে, তাহলে তোমার বউ যে এত সুন্দর করে সেজেছে তোমার জন্য, তার সাথে সময় কখন কাটাবে। একথা বেশ মশকরার ছলেই বলে জ্ঞানদানন্দিনী দেবী। এই কাদম্বরী সবসময় উর্মিলাকে নিয়ে ব্যস্ত থাকতো, আর বাকি সময়টা থাকতো রবির সাথে, যে জিনিসটা তাদের ঠাকুর পরিবারের কোনো মহিলাই খুব একটা ভালো চোখে দেখেনি। তাই একদিন ঠাকুরবাড়ির মহিলাদের মুখে কটু কথাও শুনতে হয়েছিল তাকে। মহিলাদের সাথে কাদম্বরী খুব একটা মিশতে চায় না এবং হেসেলের কোনো কাজই সে করে না। যে কথা শুনে কাদম্বরী উত্তর দেয়, আমি কারোর সঙ্গে মিশতে চাই না, এ কথাটা ভুল, আমাকে কেউ আপন করতেই চায় না। পর দীর্ঘদিন বিবাহের পরেও কাদম্বরী নিঃসন্তান ছিল, সেই নিয়ে কথা বলে ও বাড়ির লোক। তখনই সেখানে চলে আসে কাদম্বরীর বড় ননদ অন্নকুমারী দেবী এবং এসে নিজের সন্তান উর্মিলার সমস্ত দায়িত্ব দেয় কাদম্বরীর ওপর এবং সবাইকে চুপ করিয়ে দেয়। এদিকে পিতার আদেশ রক্ষা করতে রবি বিলেতে যাচ্ছিল ব্যারিস্টারি পড়ার জন্য। রবি কাদম্বরীর কাছে যায় বিদায় জানাতে, তবে কাদম্বরী তাকে দিয়ে কথা নিয়ে নেয় যে রোজ তাকে একটা করে চিঠি লিখতে হবে। কাদম্বরী চোখের জলে রবিকে বিদায় জানায়। রবি চলে যাওয়ার পর কাদম্বরীর খুব একটা ভালো লাগছিল না, তাই সে যতীন্দ্রনাথের সঙ্গে বেশ সময় কাটানোর জন্য যায় চন্দননগরে। চন্দননগরে কয়েকদিন কাটতে না কাটতেই রবি এসে সেখানে হাজির। রবির এক সহযাত্রী রবির সাথে যাচ্ছিল। জাহাজে উঠেই তার খুবই ভয় লাগে, তার ফলে সে অদ্ভুত আচরণ শুরু করে। কখনো বলে সে মরে যাবে, কখনো বলে তার পেট ব্যথা করছে। তাই জাহাজ চালক তাকে জোর করে জাহাজ থেকে নামিয়ে দেয় এবং রবি তার সঙ্গ দেওয়ার জন্য তার সাথে চলে আসে। তবে ফিরে দেখে কাদম্বরী সেখানে নেই, তাই সে চলে আসে চন্দননগরে। কখনো দিনের বেলায় চড়ুই ভাতি, কখনো নৈশ যাপন বোটের ওপর। দিনগুলো বেশ চন্দননগরে ভালোই কাটছিল সবার। তার মধ্যে একদিন সকাল হতেই রবি বেশ ফিটবাবুতি সেজে আজ্ঞে নিতে আসে কলকাতা যাওয়ার জন্য। রবি জানায় তার দাদার ছেলের জন্মদিন, তাই তাকে আর যেতে হবে। তবে আজ ফেরার কথা দিয়ে রবি সেখান থেকে চলে যায়। রবি যায় জ্ঞানদানন্দিনীর বাড়িতে, তার ছেলের আজ জন্মদিন। জ্ঞানদা দেবী বারংবার রবিকে জিজ্ঞাসা করে সে চন্দননগরে কেন পড়ে আছে, সে কলকাতায় এসেই তো থাকতে পারে। রবি বিশেষ কিছু উত্তর দেয় না। সেদিন জ্যোতিরিন্দ্রনাথও সেখানে আসে এবং কেক কাটার পর রবি জানতে চায় সে আজ ফিরবে তো। জ্যোতিরিন্দ্রনাথ জানায় যে তার আজ ফেরা হবে না, তার কিছু কাজ আছে। রবীন্দ্রনাথ রবিকে বলে সে যাতে ফিরে যায়। জ্ঞানদেবী বলে ও বাড়িতে অনেক চাকর বাকর আছে, রবিরও এত রাতে ফিরতে হবে না। কিন্তু রবি বলে আজ তাকে ফিরতে হবেই। রাত অনেক হয়েছে, কাদম্বরী অপেক্ষা করছে, কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছিল। ঠিক তখনই বৃষ্টি মাথায় বাড়ি ফেরে রবি। কাদম্বরী রবিকে দেখে খুবই আশ্বস্ত হয়। রবি বলে আমার মনে আছে আজ তোমার জন্মদিন। এরপর কাদম্বরী আবার ফিরে আসে এবং ঠিক আগের মতনই উর্মিলার সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। তবে দেখে তার সাজানো বাগান দীর্ঘ পরিচর্যার অভাবে সব শুকিয়ে গেছে। একদিন দুপুরে উর্মিলা কাদম্বরীর সাথেই ছিল। হঠাৎ কাদম্বরীর চোখ লেগে যায়। ঠিক তখনই উর্মিলা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায় এবং খুব চিৎকারের আওয়াজ শুনে কাদম্বরী দৌড়ে গিয়ে দেখে উর্মিলা আর নেই। সিঁড়ি থেকে পড়ে উর্মিলা মারা গেছে। এই যন্ত্রণা কাদম্বরী কিছুতেই মেনে নিতে পারছিল না। তার ওপর বাড়ির মহিলারা তার ওপর দোষারোপ শুরু করে যে নিজের মেয়ে হলে কি ওইভাবে সে ঘুমিয়ে পড়তে পারতো। সিঁড়ি দিয়ে বাচ্চাটা নেমে এসে পড়ে গেছে, নিজের মেয়ে হলে সে কখনোই ওরকম করতে পারতো না। উর্মিলার মৃত্যুতে কাদম্বরী খুবই ভেঙে পড়ে। রাত দিন শুধু উর্মিলার চিন্তায় মগ্ন হয়ে থাকে। ঠিক তখনই একদিন তার কানে আসে দুটো মহিলার কথা, যারা আলোচনা করছিল চন্দননগরে হয়তো রবি আর কাদম্বরীর প্রেম পর্ব চলছিল। এই ধরনের কথায় তার খুবই আঘাত লাগে। এদিকে ভারতী পত্রিকায় রবির একটা লেখা বেরোয়, যে লেখায় স্পষ্ট তার সাথে কাদম্বরীর সম্পর্কের কথা। নদা দেবী তার স্বামীকে কাগজটা দেখায় এবং বলে এটাই উত্তম সময় রবিকে বিয়ে দেওয়ার। এদিকে উর্মির শোকে শোকাহত কাদম্বরীকে সান্ত্বনা দিচ্ছিল রবি। ঠিক তখনই সেখানে চলে আসে জ্ঞানদানন্দিনী দেবী, জানায় রবির জন্যে পাত্রী দেখা হয়েছে। তাকে দেখতে যাওয়ার অনুরোধ করে সেখান থেকে চলে যায় জ্ঞানদানন্দিনী দেবী। মধ্যে একদিন
কাদম্বরী জানতে পারে সরোজিনী নামের এক অভিনেত্রী আছে যে রঙ্গমঞ্চ মাতিয়ে রেখেছে এবং তাবৎ জমিদারেরা তার এক ঝলক দেখার জন্য পাগল হয়ে থাকে। জ্যোতিরিন্দ্রনাথ নাকি এখন সেখানেই পড়ে থাকে। একথা শুনে কাদম্বরী ঠিক করে সেও যাবে নাটক দেখতে। কাদম্বরী নাটক দেখতে যায়। অসাধারণ প্রতিভা সেই মহিলার। নাটক যখন শেষ হয় কাদম্বরী লক্ষ্য করে জ্যোতিরিন্দ্রনাথ সেখানে বসে আছে এবং খুব ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে সরোজের দিকে। রাতে যখন জ্যোতিরিন্দ্রনাথ বাড়িতে ফেরে কাদম্বরী জিজ্ঞাসা করে যে তার সাথে সরোজের কি সম্পর্ক, তারা কি প্রেম করছে। কথা শুনে জ্যোতিরিন্দ্রনাথ তাকে বোঝায় যে নাট্যকার এবং নায়িকার মধ্যে প্রণয় সম্পর্ক থাকতেই পারে, তবে সেটা প্রেরণার। তাদের সম্পর্কটাকে এতটা কলুষিত করার কোনো কারণ নেই। কয়েকদিন পর কাদম্বরীর জ্বর এসেছে। ঠিক সেই সময় রবি তার কাছে আসে এবং জানতে চায় তার বিয়ের কথা চলছে, সেটা কি সে জানে। রবি জানায় তার বিয়ের ইচ্ছে নেই। কথা শুনে কাদম্বরী বলে, কেন, পাত্রী কি তোমার মনে ধরেনি? বিয়ের পর সব ঠিক হয়ে যায়। কথা যে কাদম্বরী মন থেকে বলছে না সেটা পরিষ্কার। রবির বিয়ে হয়ে যায়। কাদম্বরীর যেন শেষ আশ্রয়ও কোথাও একটা হারিয়ে যাচ্ছিল। ওপর দিকে দাঁড়িয়ে কাদম্বরী রবির বিয়ে দেখে, কিন্তু নিচে আসে না। বিয়ের কদিন গড়াতেই রবি আর কাদম্বরীর কাছে বিশেষ আসে না। একদিন সে দেখে রবি তার স্ত্রীর সাথে কোথাও একটা বেরোচ্ছে। তখন কাদম্বরী রবির ঘরে ঢোকে এবং সব জিনিস খুঁটিয়ে দেখতে শুরু করে। ঘরের সব জিনিস এলোমেলো এবং তাতে নতুন বইয়ের গন্ধ। এরপর কাদম্বরী দেখে রবি নতুন ডায়েরি লিখছে। সেটা খুলতেই কাদম্বরী দেখে লেখা রয়েছে, হেতা হতে যাও পুরাতন, হেতায় নতুন খেলা আরম্ভ হয়েছে। যেটা দেখে কাদম্বরী আর ক্ষণেক দেরি করে না, সেখান থেকে বেরিয়ে যায়। তবে ঘরে ফিরতেই রবি বুঝতে পারে সে ঘরে কেউ একটা এসেছিল, আর সেটা নিশ্চয়ই কাদম্বরী। রবি দেরাজ থেকে একটা বাক্স বের করে, তারপর সোজা যায় কাদম্বরীর কাছে এবং জিজ্ঞাসা করে যে আজ বিকেলে তার দাদা জ্যোতিরিন্দ্রনাথের শিপিং কোম্পানিটা স্টার্ট হচ্ছে, সে কি ওখানে যাবে। কাদম্বরী জানায় তার দাদা কথা দিয়েছে তাকে নিজে নিতে আসবে, তাই সে রবির সাথে যাবে না। তখন রবি তাকে তার লেখা চিঠিগুলো ফেরত দেয়। কথা শুনে কাদম্বরী বুঝতে পারে রবি হয়তো এর জন্যই এখানে এসছে। কাদম্বরী আরও ভেঙে পড়ে। এক প্রকার রবির ওপর রাগ করেই কাদম্বরী আজ সমস্তটা দিয়ে সাজে একমাত্র নিজের স্বামীর জন্য, যেটা তার পরম অধিকারও বটে। আজগোজ সমাপন হলে কাদম্বরী ভোলুর মার কাছে জানতে চায় যে তার দাদাবাবু কি ফিরেছে। ভোলুর মা জানায় এখনো পর্যন্ত কেউ আসেনি। অপেক্ষা করতে করতে কাদম্বরীর চোখটা লেগে যায়। তারপর ঘুম ভাঙতেই আবার নিজের শাড়িটা পরিপাটি করে নেয় কাদম্বরী। এরপর নিজের জামা কাপড়গুলো সরাতে থাকে। তখনই তার হাতে আসে একটা চিঠি, যে চিঠিটা ছিল সরোজের। সরোজ তার স্বামী জ্যোতিরিন্দ্রনাথকে চিঠি লিখেছে। সরোজ জানায় যে সে তার সন্তানের মা হতে চলেছে। কথা সরোজ কাউকে বলবে না, সেই সন্তানটা একান্তই থাকবে তার। কথাটা সরোজ জানলো আর জানবে জ্যোতিরিন্দ্রনাথ, এছাড়া সে কাউকে কথা বলবে না। এটা পড়ে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে কাদম্বরীর। ঠিক তখনই ভোলুর মা বারংবার ডাকতে থাকে যে দাদাবাবু আসতে পারছে না, তাই তিনি গাড়ি পাঠিয়েছেন কাদম্বরীকে নিয়ে যাওয়ার জন্য। তবে কাদম্বরীর আজ আর কোনো দিকে কোনোই হুঁশ নেই। এরপর কি করবে কি না করবে কিছুই ভেবে উঠতে পারছিল না কাদম্বরী। ঠিক তখনই আলমারি থেকে একটা শিশি বের করে। তারপর সব শেষ। পরের দিন সকালে দরজা ভেঙে সবাই ঘরে ঢুকে দেখে কাদম্বরী আর নেই। ডাক্তার বদ্যি সব ডাকা হয়, কিন্তু কাদম্বরীকে আর ফেরানো যায় না। ঠাকুর বাড়ির কথা, তাই সেটা কি আর বাইরে পাঁচকান হতে দেওয়া যায়। টাকার জোরে কাদম্বরীর মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যুর নাম দেওয়া হয়। এখানেই শেষ হয় কাদম্বরীর জীবনী। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর এ ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন গল্পের সাথে।